দর্শক, আজকে এইচএসসি রেজাল্ট হয়েছে এবং সেই রেজাল্টে আমরা ভয়াবহ অধঃপতনের চিত্র দেখছি। সারা দেশে 12 লাখ শিক্ষার্থীর মধ্যে 5 লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে। এই দৃশ্য এর আগে বাংলাদেশের ইতিহাসে বোধহয় কখনো ঘটেনি এবং এই ইতিহাস গত 20 বছরের মধ্যে ঘটেনি, সেটাও নিশ্চিত করছে বিবিসি বাংলা। গত 20 বছরের ইতিহাস ঘেঁটে দেখা যায় যে এই ধরনের ফলাফল বিপর্যয় এর আগে কখনো গত 20 বছরের মধ্যে ঘটেনি। এই ফলাফল বিপর্যয় কেন হলো? কেন এইচএসসিতে ছাত্রছাত্রীরা এই ধরনের বিপর্যয়ের মুখে পড়ল? সেটা কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কারণে? সেটা কি সরকারের কিছু আনাড়ি সিদ্ধান্তের কারণে? সেটা কি ছাত্রদেরকে পড়ার টেবিলে নিয়ে যাওয়ার পরিবর্তে রাস্তায় ট্রাফিক পুলিশ বানানো সহ নানা ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করার কারণে? কি পেছনে বাস্তবতা, কি হলো রেজাল্ট, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এইচএসসির রেজাল্ট হয়েছে এবং সেখানে ফলাফল বিপর্যয়ের ঘটনা আমরা দেখছি। মাত্র 58% একটু বেশি পার্সেন্ট ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। 5 লক্ষাধিক ছাত্রছাত্রী ফেল করেছে। এই ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়টাকে আমরা কিভাবে দেখতে পারি যেটা গত 20 বছরের মধ্যে ঘটেনি, ঘটতে দেখিনি আমরা? বিবিসি বাংলা এই ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদনে তারা বলছে শিরোনামে, উচ্চ মাধ্যমিকে 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফলের পেছনের কারণ কি? সেখানেই তারা বলছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় গত 20 বছর ধরে গড়ে পাশের হার 60% উপরে ছিল, সেটা নামেনি। বিশেষ করে করোনা মহামারীর পর গত 4-5 বছরে পাশের হার 80%-এর আশেপাশে ছিল। সেই বিচারে এবারের ফলাফলটাকে এক ধরনের বিপর্যয়ী মনে করছেন সবাই। 2025 সালে এইচএসসি এবং সমমানের পরীক্ষায় মাত্র 58.83% ছাত্রছাত্রী পাশ করেছে। অর্থাৎ এই পরীক্ষায় অংশ নেওয়া 12,35,000 শিক্ষার্থীর মধ্যে 41.17% শিক্ষার্থী ফেল করেছে, যে সংখ্যার হিসেবে সেটা 5 লাখেরও বেশি। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারার বিষয়টি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যদিও মনে করছে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যতটুকু যেরকম লিখেছে তারই বহিঃপ্রকাশ হয়েছে। এর আগে আমরা এসএসসিতে ফলাফল বিপর্যয়ের ঘটনা দেখেছি। এসএসসিতে ফলাফল বিপর্যয়ের পরে সরকার বলেছিল, সেটার দায় এড়ানোর জন্য সরকার বলেছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে খাতা টেম্পারিং করে প্রত্যাশার চাইতে অনেক বেশি নাম্বার দিয়ে পাশের হার বাড়ানোর একটা মেকানিজম তৈরি করা হয়েছিল, কিন্তু এবার সেটা করা হয়নি। এটাই আসল রেজাল্ট। এভাবে সরকার দায় এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু এইচএসসির পরে সরকার কিভাবে দায় এড়াবে সেটা একটা বড় প্রশ্নই বটে। এইচএসসিতে যখন আমরা দেখলাম যে 41% রেজাল্টও হয়েছে কোনো বোর্ডে 50-51% হয়েছে, ঢাকা বোর্ডে 64% সর্বোচ্চ হয়েছে। এই গড় সব মিলিয়ে গড়ে দাঁড়িয়েছে 58.83%। এই পার্সেন্টেজ যখন আমরা সাধারণ 9টি শিক্ষা বোর্ডে দেখছি, তখন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75%-এর বেশি। এবং এই যে 75%-এর বেশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশ করলো, এই পাশের পেছনে কারণ কি? মাদ্রাসা শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীরা কি অনেক বেশি মেধাবী? সেই প্রশ্নটা তো আসবেই। আবার শেখ হাসিনা সরকারের আমলে যে ভয়াবহ সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রক্রিয়ায় যে ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাধারণ বোর্ডের শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থী সবাই একইভাবে নাম্বারের ভিত্তিতে একইভাবে সুযোগ পাবে, একইভাবে তাদের মূল্যায়ন করা হবে। সেখানে গিয়ে এবার এইচএসসি পরীক্ষায় যে পাশের হার 58% এবং মাদ্রাসাতে 65%, সেখানে দেখা যাবে যে আগামী বছর বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা ছাত্রদের আরও বেশি
আধিপত্য তৈরি হয়ে গেছে। এটাকে মানে আপনি পজিটিভ ভাবে দেখবেন নাকি নেগেটিভ ভাবে দেখবেন সেটা আপনার ভাবনা, সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না। তথ্য বিশ্লেষণে দেখা গেছে এর আগে 2005 সালে সর্বশেষ 59.16% মানে সব থেকে খারাপ রেজাল্ট এর আগে 20 বছর আগে 2005 সালে দেখা গিয়েছিল 59.16%। এরপরে আর কখনো এই ধরনের ফলাফল বিপর্যয় হয়নি। এবছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তুলনায় জিপিএ গত বছর মানে যে জিপিএ পেয়েছিল ভয়াবহভাবে এবার জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। চিন্তা করা যায়, গত 2024 সালের পরীক্ষাতে জিপিএ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা 1.5 লাখের বেশি ছিল, এবার সেটা নেমে এসেছে 69,000-এ। এই যে ভয়াবহ বিপর্যয়, এই বিপর্যয়টা কেন আসলো, এই বিপর্যয়টা কিভাবে আসলো, নানা বুদ্ধিজীবী নানাভাবে বিশ্লেষণ করছেন এবং বিশ্লেষণ করতে গিয়ে যেটা বলছেন যে কেউ বলছেন এটাই মূল রেজাল্ট, কোনো শিক্ষককে অতিরিক্ত মার্ক দিতে বলা হয়নি, যে যেভাবে লিখেছে সেইভাবে মার্ক দেওয়া হয়েছে। কেউ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন, শিক্ষকদের অবহেলাকে দায়ী করছেন, কেউ পুরো কাঠামোকে দায়ী করছেন, কেউ বা দায়ী করছেন রাজনৈতিক কারণটাকে, যেটাই সবথেকে বড় কারণ এই শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের। এখন রাজনৈতিক কারণ কিভাবে, গত 14 মাসে আমরা কি চিত্র দেখেছি? আমরা 5 আগস্ট সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর যে দৃশ্যটা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনের পরে, যেটা নেপালে হয়েছে, শিক্ষার্থীরা জেএনজি আন্দোলন করেছে, আন্দোলন করে তারা আবার ঘরে ফিরে গিয়েছে, তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু বাংলাদেশে হয়েছে ঠিক তার উল্টাটা। বাংলাদেশে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার কোনো কথা একটিবারের জন্য গত 14 মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়নি, বরং সেটা বলার বিপরীতে যেটা করা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি কর্মকর্তাদের কাছে এই রকম নির্দেশনামা পাঠানো হয়েছে যে আপনারা স্থানীয় ছাত্র সমন্বয়ক এদের সঙ্গে সমঝোতা করে, সমন্বয় করে বিভিন্ন কাজ করেন, যাতে করে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত এবং ইউনিয়ন পর্যন্ত এই তরুণ সমাজ, ছাত্রছাত্রীরা এরা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল ভাবতে শুরু করেছে। এরা ছাত্র অবস্থাতেই ইউনো অফিসে গিয়ে মাস্তানি শুরু করেছে, থানায় গিয়ে মাস্তানি শুরু করেছে, ডিসি অফিসে মাস্তানি শুরু করেছে, এসপি অফিসে মাস্তানি শুরু করেছে এবং ঢাকাতে সর্বোচ্চ যে জায়গা সচিবালয় পর্যন্ত তারা এক ধরনের মাস্তানি দৌরাত্ম্য শুরু করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সমন্বয়ককে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে। এইভাবে সমন্বয়কে হয়তো 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার চেলাপেলা তো আরো 500 রয়েছে। এভাবে যে তাদেরকে অর্থের লোভ, টাকার লোভ, সম্পদের লোভ ধরানো হয়েছে, তাদেরকে ট্রাফিক পুলিশ বানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের বলা হয়েছে তোমরা ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করো এবং ওই মানে 5 আগস্টের পরে যে 2-4 দিন ট্রাফিক পুলিশ হিসেবে যারা কাজ করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তাদেরকে চাকরি, ট্রাফিকের সহায়তাকারী হিসেবে তাদেরকে মানে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এই যে শিক্ষার্থীদের বড় কিছু বানানোর পরিবর্তে ট্রাফিক পুলিশের কামলাগিরি করানোর একটা লোভ ধরিয়ে দেওয়া হয়েছে এবং সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যেভাবে তাদেরকে চাঁদাবাজির দৌরাত্ম্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, পড়ার টেবিলে পাঠানো হয়নি। এবং তারপরে আমরা দেখেছি যে কি হয়েছে, তারপরে দেখেছি প্রতি মুহূর্তে অটোপাসের দাবি করছে, রেজাল্ট খারাপ হয়েছে তারা অটোপাসের দাবি করছে, এই দাবি করছে, ওই দাবি করছে, সব দাবি সরকার মেনে নিচ্ছে এবং তাদের দাবি মানার জন্য এক ধরনের মানে সাপোর্ট তৈরি করা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে। অর্থাৎ গত 13-14 মাসে ছাত্রছাত্রীদের পড়ার টেবিল থেকে বিচ্ছিন্ন করার পেছনে মূল দায়টা এই সরকারের। এই সরকার কোনোভাবেই ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে পাঠাতে পারেনি, পাঠানোর কথা বলেনি, পাঠানোর কথা ভাবেনি এবং শিক্ষাক্ষেত্রে দারুণ উদাসীনতা, মানে ভয়াবহ, দারুণ বললে তো ব্যাপারটা পজিটিভ হয়ে যায়, ভয়াবহ উদাসীনতা এই ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ, যার সিম্বল আমরা দেখেছিলাম এসএসসির রেজাল্টে। এবার চিত্রটা আরও স্পষ্ট হলো এইচএসসির রেজাল্টে।
এই চিত্রটা যখন স্পষ্ট হলো, যেমন মাদ্রাসা বোর্ডেও কিন্তু সেটা স্পষ্ট হয়েছে। মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কিন্তু 75 হওয়ার কথা নয়, মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হওয়ার কথা 85, 90 এরকম হওয়ার কথা, 85, 88, 90, 92 এরকম হওয়ার কথা, কিন্তু সেটা 75 হয়েছে। তার মানে তাদেরও মানে সমীকরণের দিক থেকে কমেছে, কিন্তু তারপরেও সাধারণ শিক্ষা বোর্ড থেকে তারা অনেক বেশি এগিয়ে। কারণ সাধারণভাবেই ধারণা রয়েছে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে কারিকুলাম পড়ানো হয় এবং যেভাবে তাদেরকে নম্বরপত্র যে সিস্টেমে মূল্যায়ন করা হয়, সেখানে অনেক বেশি উদারতা দেখান মাদ্রাসার শিক্ষকরা, নাম্বার অনেকটা পারলে ঢেলে দেন। এই যে ঢেলে দেওয়া নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ বোর্ডের শিক্ষার্থীদের সঙ্গে সমান সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এতে করে একটা মানে আরেক ধরনের বিপর্যয় নেমে আসছে এবং নেমে এসেছে গত কয়েক বছর ধরে বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থায়। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে বিগত সরকারকেও আমরা উদাসীন থাকতে দেখেছি। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে উদাসীনতা আরও বহুগুণ বেড়েছে। এবং শুধু উদাসীনতা নয়, ছাত্রদেরকে এক ধরনের, ছাত্রদেরকে তো প্রধান উপদেষ্টা ঘোষণাই করেছেন যে এই ছাত্ররাই তার নিয়োগকর্তা। তো নিয়োগকর্তারা লেখাপড়া করবে কেন? নিয়োগকর্তারা পড়ার টেবিলে যাবে কেন? নিয়োগকর্তারা যারা নিজেদেরকে ভাবা শুরু করেছে তারা দেশের প্রধানের, রাষ্ট্রপ্রধানের নিয়োগকর্তা, তারা তো লেখাপড়া করবে না, তারা তো মাস্তান হয়ে গেছে, তারা তো এক ধরনের আধিপত্য পেয়ে গেছে, তাদের পকেটে তো নগদ টাকা ঢুকে গেছে, তারা নানাভাবে টাকা ইনকামের পথ খুঁজে পেয়েছে। সুতরাং তাদের পড়ালেখার আর দরকার নেই, তারা তো পথ খুঁজে পেয়েছেই, সেই পথেই তারা চলবে। কিন্তু সেই পথে তারা কতদিন চলতে পারবে? এই সরকার যখন থাকবে না, তখন তাদের পরিণতি কোন দিকে যাবে সেটা একটা বড় প্রশ্নই বটে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।